হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। কেমন চলছে রেলের প্রিপারেশন? আশা করি তোমাদের প্রত্যেকের রেলের প্রিপারেশন যথেষ্ট তুঙ্গে রয়েছে। আমিও আমার ব্যাচের ছাত্রছাত্রীদের এবং ইউটিউবের ছাত্রছাত্রীদের যথেষ্ট মোটিভেট করে রেখেছি এবং তাদের এটা কথা দিয়েছি, রেলে একটা নাম্বারও যদি আমার পড়ানোর বাইরে থেকে আসে, মাথা নত করে তোমাদের কাছে ক্ষমা চাইবো এবং ইউটিউব চ্যানেলটা গুটিয়ে মানে মানে বাড়ি চলে যাবো। ঠিক আছে? তো আজকে যে প্রশ্নের সিরিজটা, আজকে যে ক্লাসটা আমি এনেছি, আশা করি এই ক্লাস বাংলা তো ছেড়েই দাও, হিন্দিতেও যদি তুমি পেয়ে থাকো আমাকে তুমি কমেন্টটা, মানে আমাকে তুমি ওই যে যদি এই ধরনের ক্লাস পেয়ে থাকো যে ডায়াগ্রাম এবং এত কঠিন ডায়াগ্রাম যেগুলো বিগত বছরে 2022-এর যে গ্রুপ ডি হয়েছিল সেখানে এসেছে এবং আগামী দিনে আসতে চলেছে, কোনো হিন্দি চ্যানেলও পাবে না, কোনো ইংলিশ চ্যানেলও পাবে না, কোনো বাংলা চ্যানেলও পাবে না, শুধুমাত্র সোমনাথ স্যার ক্লাসে পাবে, যেগুলো আমি বাংলায় তোমাদের অনেক সহজভাবে সুন্দরভাবে বোঝাবো। আশা করি প্রত্যেকে বুঝতে পারবে। তো এ ধরনের ক্লাস আমি নিয়ে এসেছি একটা মাত্র চ্যানেলে, দ্যাট ইজ ভিক্টরি এডুকেশন। তাই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, ক্লাসটিকে শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং ক্লাসটিকে লাইক করে নিজের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে হবে। তো চলো শুরু করা যাক। ডায়াগ্রাম গুলো আমি এখানে ছবিতে দিয়ে দিয়েছি থাম্বনেলের মাধ্যমে। এইবার শুরু হবে র্যাপিড ফায়ার ক্লাস। চলো, তার আগে একটা কথা, আমার সায়েন্স স্পেশাল কোর্সের মে ব্যাচ কিন্তু অলরেডি চলছে। এখানে আমি ধরে ধরে তোমাদের কি করাচ্ছি, এনসিইআরটি ধরে ধরে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত করাচ্ছি। তোমাদের আমি বিগত ক্লাসগুলোতে এর ডেমো দেখিয়েছি, আগে একটা লাইভ সেশন নিয়েছি, সমস্ত টপিক কভার হবে। আমার কাছে যারা আসছে তারা অনেক বড় বড় কোচিং ইনস্টিটিউটে প্রতারিত হওয়ার পর আসছে এবং এসে যখন তারা 1 মাস বা 2 মাস ক্লাস করছে তারা বলছে, স্যার এ তো দারুণ ক্লাস, এই ক্লাস আমি আগে কেন পাইনি, আগে কেন আপনার ভিডিও দেখতে পাইনি, তাহলে 2018 সালেই আমি 19 সালেই আমি চাকরি পেয়ে যেতাম। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সেই ফিডব্যাক গুলো আমি প্রত্যেকটা সময় নিই। স্পেশাল নোটস পাবে, প্রিভিয়াস ইয়ার্স এমসিকিউ এ আমি অনলাইনের ফরম্যাটে তোমাদের একটা টপিক পড়া হয়ে যাবে, ওই টপিকের পর আমি প্রিভিয়াস ইয়ার্স এমসিকিউ যে অনলাইনে সেটা তুমি দিয়ে দেবো। যেমন আমি ওদের কালকে ক্লাস নিয়েছিলাম অ্যানিমেল টিস্যু, প্ল্যান্ট টিস্যু, নতুন যে ব্যাচটা মানে লেটেস্ট যে ব্যাচটা, সেখানে ওদের কিন্তু আমি রেলের বিগত পরীক্ষা যত প্রশ্ন এসছে কঠিন থেকে সহজ সব দিয়ে দিয়েছি। প্রবলেমটা কি হয়, সহজ প্রশ্ন সবাই করায় বাট কঠিন প্রশ্ন কেউ করাবে না তোমাকে, যার জন্য 2022-এ তোমার সিলেকশন আটকে গেছে। আর যদি তুমি চাও যে 2024-এ সিলেকশন নেবে, তাহলে ওই যে একটা গোলের মতো কুয়ো তুমি করে রেখেছো, যে কুয়োর মধ্যে তুমি ঢুকে বসে আছো আর ভাবছো যে বোধহয় সহজ প্রশ্ন আবার চলে আসবে আর আমি সিলেকশন নিয়ে নেব, হবে না। কনসেপ্ট যদি তোমার না থাকে, মুখস্থ করে তুমি বেশি দিন টিকতে পারবে না এই কম্পিটিশনের মার্কেটে। তাই জন্য তোমাকে চলে আসতে হবে আমাদের যে পেইড ব্যাচ রয়েছে, সুন্দর পেইড ব্যাচ চলে আসতে হবে, অথবা তুমি ইউটিউবেও এই ধরনের যে ফ্রি এক্সক্লুসিভ ভিডিও আমি দিচ্ছি সেগুলো দেখতে পারো। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, এটা তো ইজি প্রশ্ন, পরের গুলো একটু কঠিন। কবে এসেছে আরআরবি গ্রুপ ডি? 22/8/2022, 22/8/2022 শিফট 3-তে এসেছে। কি বলেছে আমি বাংলায় বলে দিচ্ছি, আমি কিন্তু বাংলাতেই পড়াই, আমার সব নোট কিন্তু বাংলাতেই রয়েছে, কিছু নোট ইংলিশে আর এখানে কিছু কিছু যেগুলো আমি বাংলায় বলে দেব, তাই আমি বাংলাতে দেখাচ্ছি তোমাদের। ঠিক আছে? ক্যালকুলেট টোটাল কারেন্ট অফ দ্য সার্কিট, অর্থাৎ এই যে সার্কিটটা দিয়েছে এই সার্কিটের আমার কি বলেছে, মোট মোট কারেন্ট কত, মোট কারেন্ট কত, অথবা অথবা আমরা বলতে পারি যে মোট তড়িৎ প্রবাহ কত, মোট তড়িৎ প্রবাহ কত, এটা আমি বলতে পারি। তো মোট তড়িৎ প্রবাহ কত কি করে পাবো, ভালো করে বোঝো। তো যখনই আমাকে একটা সার্কিট দেবে, তো সেই সার্কিটে আমাকে তিনটে জিনিস খুঁজতে হবে। আমি কি বললাম, সেই সার্কিটে আমার তিনটে জিনিস ইম্পর্টেন্ট। কি কি তিনটে জিনিস ইম্পর্টেন্ট? ওহমের লতে যে তিনটে জিনিসের কথা বলা হয়েছে, কি কি না, ভি ইকুয়াল টু আইআর, অর্থাৎ ভি ফর ভোল্টেজ বা যেটাকে আমরা বলছি বিভব প্রভেদ বা বিভব, আই ফর হচ্ছে প্রবাহী তড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি বা কারেন্ট, আর ফর হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ। এই তিনটে জিনিস হচ্ছে আমাদের প্রথম টার্গেট। নেক্সট আমরা কি দেখবো, নেক্সট আমরা দেখবো যে রেজিস্ট্যান্স গুলো কানেক্টেড রয়েছে সেটা শ্রেণী সমবায় রয়েছে নাকি সমান্তরাল সমবায় রয়েছে। আই রিপিট, শ্রেণী সমবায় রয়েছে নাকি সেটা সমান্তরাল সমবায় রয়েছে, সেটা আমাদের পরের কথা হবে। তাহলে এখানে যে দুটো রোধ আমি দেখতে পাচ্ছি এই সার্কিটটাতে, এটা শ্রেণী সমবায় রয়েছে নাকি সমান্তরাল সমবায় রয়েছে?
এক বাক্যে তোমরা বলে দেবে যে স্যার এটা তো ভেরি ইজি প্রশ্ন, আপনি আমাদের শিখিয়েছেন, এত ইজি প্রশ্ন আমরা আপনার থেকে শুনবো না। অবশ্যই আমি তোমাদের কথা গ্রহণ করলাম যে আমি এরকম প্রশ্ন প্রচুর করিয়ে দিয়েছি, এত ইজি প্রশ্ন আবার কেন করাচ্ছেন, একটু ইজি করি, বাকিগুলো কঠিন রয়েছে আজকের ক্লাসে। তো এটা কিসে কানেক্ট রয়েছে, এটা হচ্ছে শ্রেণী সমবায়ে, শ্রেণী সমবায়ে কিন্তু কানেক্ট রয়েছে। শ্রেণী সমবায়, শ্রেণী সমবায় মানে কি, একটার শেষ প্রান্তের সঙ্গে আর একটার প্রথম প্রান্ত কানেক্টেড থাকবে, একটার শেষ প্রান্তের সঙ্গে আর একটার প্রথম প্রান্ত কানেক্টেড থাকবে। এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয় না, এদের মধ্যে দিয়ে কারেন্টটা সেম পরিমাণ যায়, বাট এদের মধ্যে ভোল্টেজটা কি হয়, ভোল্টেজটা ডিফারেন্ট হয়। ক্লিয়ার? ভোল্টেজ ডিফারেন্ট কেন হয়, কারণ যেহেতু এদের টার্মিনাল গুলো আলাদা আলাদা জায়গার সঙ্গে যুক্ত, দেখো এর টার্মিনালটা এখানে যুক্ত, এরটা এখানে যুক্ত, এরটা এখানে যুক্ত, তো সেই ক্ষেত্রে কি হয় না এদের ভোল্টেজটা আলাদা হয়। ক্লিয়ার? মেন মুদ্দায় আসি। তো এখানে আমি কি দেখবো, এখানে দেখবো এই সার্কিটটার ক্ষেত্রে টোটাল যে রেজিস্ট্যান্স কত, সিরিজে রয়েছে তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হয়, R1 প্লাস R2। যখন সিরিজে থাকে তখন দুটো রেজিস্ট্যান্স বা তিনটে রেজিস্ট্যান্স বা চারটে রেজিস্ট্যান্স বা যতগুলো রেজিস্ট্যান্সই থাক সেগুলোকে আমরা কি করব, পরপর 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 যোগ করে দেব বা অ্যাড করলে ওই সার্কিটটার টোটাল রেজিস্ট্যান্স আমরা পেয়ে যাব। তাহলে এখানে টোটাল রেজিস্ট্যান্স আমরা কত পাবো না, আর সিরিজ ইজ ইকুয়াল টু 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 4 ওহম বা 4 ওহম, আমরা এখানটা কি পেয়ে গেলাম, আমরা টোটাল রেজিস্ট্যান্স এখানটা পেয়ে গেলাম। এইবার আমাকে কি কি ভোল্টেজ দিয়ে দিয়েছে কত না, ভোল্টেজ আমাকে দিয়ে দিয়েছে, ভোল্টেজ বা ভোল্ট কত দিয়েছে 4 ভোল্ট। আমাকে কি বের করতে হবে, কারেন্ট বার করতে হবে টোটাল। তাহলে আমরা ওহম দাদুর সূত্র থেকে কি জেনেছি, সায়েন্টিস্ট ওহম তার সূত্র থেকে কি জেনেছি যে ভি ইকুয়াল টু আইআর। কপি নিয়ে বসো, প্রত্যেকে লিখে নাও এগুলো খাতায়, আমার যারা স্টুডেন্ট থাকে তারা প্রত্যেকে কপি নিয়ে বসে, আমি এটুকু জানি কারণ আমি সিরিয়াসদের পড়াই। 10% স্টুডেন্ট আমার ক্লাস দেখবে, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু ওই 10% সিরিয়াস স্টুডেন্ট, ঠিক আছে। ভি ইকুয়াল টু আই আর, তাহলে আমি এখানে কি বের করব, আই বের করব, তাহলে আই ইকুয়াল টু কি হবে, ভি বাই আর। ভি কত 4, আর কত 4, তাহলে কত বেরোবে 1 কি বেরোবে অ্যাম্পিয়ার। তাহলে উত্তর কত হয়ে যাবে স্যার, উত্তর হয়ে যাবে আমাদের 1 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? তো এই হচ্ছে কিন্তু পুরো বিষয়। আচ্ছা প্যারালালটা কি হয়, যদি প্যারালালে থাকতো তখন হতো 1 বাই আর পি ইজ ইকুয়াল টু 1 বাই আর ওয়ান প্লাস 1 বাই আর টু প্লাস 1 বাই আর। তোমরা যদি চাও যে স্যার আপনি সিরিজ এবং প্যারালালের কম্বিনেশনের প্রচুর অঙ্ক আনুন, একটু সার্কিটের একটা স্পেশাল ক্লাস করিয়ে দেবো, যেরকম তোমাদের রাসায়নিক বিক্রিয়া করেছি, লাইট করিয়েছি, লেন্সটা এখনো করানো বাকি, তার জন্য কমেন্ট করতে হবে, তার জন্য শেয়ার করতে হবে, তার জন্য ক্লাস লাইক করতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট। বাহ, এই ধরনের প্রশ্ন কি তোমরা আগে দেখেছো, কেউ দেখিয়েছে তোমাদের ধরনের প্রশ্নটা কি, দেখে কিছু বুঝতে পারবে, এটা দেখে বুঝতে পারবে, কি মনে হচ্ছে এটা কি, কিছুই বুঝতে পারবে না, এটা মাথা না খায় না কি, কিছুই বুঝতে পারছো না। এটাই আমি সুন্দর করে তোমাদের বোঝাবো, খুব ভালো করে তোমাদের বোঝাবো। দেখো বলছি যে কি প্রশ্নে বলছে যে এখানে একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে, ডায়াগ্রাম সম্পর্কে মাথা মুন্ডু তোমরা কিছু বুঝতে পারছো না। ডায়াগ্রামের এইটাকে কি চিহ্নিত করেছে, বি দিয়ে চিহ্নিত করেছে, এটাকে সি দিয়ে চিহ্নিত করেছে, এটাকে এ দিয়ে চিহ্নিত করেছে। কোন পরীক্ষা এসেছে, রেলের গ্রুপ ডি 24 আর 2022 শিফট একদম লেটেস্ট, তাই এত টাফ দিয়েছে, কারণ এলপি তার আগে যেটা হচ্ছে এত টাফ ছিল না। এবার ভালো করে ভেবে দেখো এই ছবিটা কি, বুঝতে পারছো, তাহলে আমরা ডিসকাশনে যাবো। এইবার ভালো করে দেখো, এবার বুঝতে পারছো এটা একটা কি বলতো, যেটা আমরা খাই, দ্যাট ইজ ছোলা। যারা ছুটতে যাও পুলিশের জন্য, ছোলা খাও তো, সেই ছোলাকেই দেখো। আচ্ছা এটা কি বলতো, দ্বিবীজপত্রী না একবীজপত্রী, চটপট বলো। বলবে স্যার অবশ্যই এটা কিন্তু একটা দ্বিবীজপত্রী। দ্বিবীজপত্রী মানে দুটো বীজপত্র, এগুলো কি, এইগুলো হচ্ছে বীজপত্র। ভালো করে দেখে নাও ডিসকাশনটা, এইগুলো হচ্ছে বীজপত্র। এই বীজপত্র থেকে যেটা ওপরের দিকে উঠছে, এই ওপরের দিকের অংশটাকে আমরা কি বলেছি, ভ্রূণ মুকুল। অর্থাৎ এই ভ্রূণ মুকুল থেকে কি উৎপন্ন হবে না, এই বীজটাই এরকম হয়ে উৎপন্ন হবে। ওপরের দিকটা কি উৎপন্ন হবে, ওপরের দিকটা গাছ হয়ে যাবে, এখান থেকে পাতা হবে, আর নিচের দিকটা কি উৎপন্ন হবে, নিচের দিকটা মূল হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? তো এইটা হচ্ছে বীজপত্র। এবার তোমার প্রশ্ন হচ্ছে এই বীজপত্রটার কাজ কি না, এখানে কি জমানো থাকে, এখানে খাদ্য জমানো থাকে। এই জমানো খাদ্যটা কি হয় দেখো ভালো করে বোঝো, যখন এটা জার্মিনেট করছে, কখন জার্মিনেট করে,
আমরা কি করি দেখবে, ছোলাগুলো যখন এমনি কাঁচা ছোলা যখন বাজার থেকে আনি তখন সেটা তো একদম শুকনো টাইপের থাকে, ওটাকে তুমি যদি জলে দিয়ে দাও তাহলে ওটা ফুলে ওঠে, এবং ওটা জল পেয়ে কি হয়, ফুলে ওঠে, দেখবে সাদা একটা অংশ বেরিয়ে যায়, সেই সাদা অংশটাই এইটা, এই যে সাদা অংশটা তোমরা দেখো, সেই সাদা অংশটাই এই ওপরের দিকে কিন্তু সেই সাদা অংশটা বেরোবে, তারপর নিচের দিকে একটা অংশ বেরোবে, ঠিক আছে। তো দেখো ভালো করে বোঝো, তাহলে যখন গাছটা জন্মাচ্ছে তখন তো সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা শুরু হয়ে যাচ্ছে না, তাহলে তখন যে তার শারীরবৃত্তীয় প্রক্রিয়া করার জন্য, শারীরবৃত্তীয় প্রক্রিয়া মানে কি, তাই যে মূলটা গজাচ্ছে, তার যে মুকুলটা গজাচ্ছে, এগুলো গজানোর জন্য তো এনার্জি দরকার। আর এনার্জি সে কোথা থেকে পাবে, নিশ্চয়ই তার ফুড স্টোর রয়েছে, সেই স্টোরিং ফুডটাকে সে এনার্জিতে কনভার্ট করবে, এবং সে সেই এনার্জিটা নেবে এবং নিয়ে কি করবে, সে অঙ্কুরোদ্গম হবে এবং সে জন্মে উঠবে, একটা ছোট্ট চারা গাছ হিসেবে জন্মাবে। যেমন ধরো ছোট বাচ্চা যখন জন্মায়, যদিও মানুষ বাইরে থেকে খাদ্য গ্রহণ করে, যেমন ধরো ছোট্ট বাচ্চা যখন মায়ের পেটে থাকে, যখন বেড়ে ওঠে, তখন তার খাদ্য খাওয়ার মতো প্রবণতা করে না, তখন সে কি করে, মায়ের দেহ থেকে খাবার সংগ্রহ করে, সেই যে নাভির সঙ্গে যুক্ত থাকে যে এটা নালীটা, তার মাধ্যমে খাবার সংগ্রহ করে। তো সেরকম এরা কি করে না, বীজপত্রে খাদ্য স্টোর থাকে, সেখান থেকে খাদ্য গ্রহণ করে কি হয়, ওপরের অংশটা ভ্রূণ মুকুলে পরিণত হয়, ভ্রূণ মুকুল হিসেবে উঠে যায়, এবং নিচের অংশটা কি হয়, ভ্রূণ মূল হিসেবে নিচে আসে, এবং ওপরের অংশটাই ভ্রূণ মুকুলটাই পরবর্তীকালে কি হয় না, বিটপ অংশে অর্থাৎ গাছে রূপান্তরিত হয়, এবং ভ্রূণ মূলটা কি হয় না, গুচ্ছ মূল বলো বা নর্মাল মূল বলো, প্রধান মূল, শাখা মূল, প্রশাখা মূল ইত্যাদিতে রূপান্তরিত হয়। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, দুটো বীজপত্র দেখতে পাবো। আর এক বীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি পাবো না, একটা বীজপত্র দেখতে পাবো। যেমন উদাহরণ বলো, উদাহরণ হচ্ছে ধান। ধান দেখবে এরকম কিন্তু খুলবে না, দুটো কিন্তু খুলবে না ধানটা। তুমি যখন ছোলা দেখবে মাটিতে ফেলে দেবে, দেখবে ওর প্রথমে যে বাইরের ছালটা থাকে ওটা প্রথম কি হয়ে যাবে, ওটা মুক্ত হয়ে যাবে, ওটা ফেটে বেরিয়ে আসবে, ফেটে বেরিয়ে এসে দেখবে দুদিকে খুলে যাচ্ছে, নিজেই দেখবে বাড়িতে করে দেখবে দুদিকে খুলে যাচ্ছে, খুলে দেখবে তারপর আস্তে আস্তে উঠছে। কিন্তু ধানের ক্ষেত্রে দেখবে ধান কিন্তু খুলবে না, ধান কি হবে, ডাইরেক্ট এরকম থেকে একটা বীজপত্র, একটাই বীজপত্র থাকবে, তারপর থেকে গাছটা উঠবে। ধানের ক্ষেত্রে, গমের ক্ষেত্রে, ভুট্টার ক্ষেত্রে সেম প্রসেস হবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কিন্তু এক বীজপত্রী উদ্ভিদ, আর দ্বিবীজপত্রী এটা, তাহলে বোঝা গেল। এইবার আমরা ছবিতে চলে আসি, দেখো অপশন গুলো ভালো করে খেয়াল করো। তাহলে এটা কি বললাম, ভ্রূণ মুকুল, যার ইংলিশ নাম কি, শুট। কি বলি আমরা, মুকুলকে শুট বলি, শুট, ঠিক আছে। আমরা বলি না শুটি উঠছে, শুটি উঠছে বলি না বাংলাতে, দ্যাট ইজ শুট, ঠিক আছে। তাহলে এই জায়গাটা বিটা কি ছিল, বিটা বীজপত্র ছিল, বীজপত্র ছিল। আর বীজপত্রে কি বলেছিলাম আমি, যে খাদ্য সঞ্চয় করে, তার মানে কি হবে, স্টোর ফুড, তার মানে বিটা হয়ে গেল আমার স্টোর ফুড। তাহলে বিটা কোথায় কোথায় দেখি, বিটা দেখো স্টোর ফুড, এই অপশনটাও রয়েছে আর এই অপশন গুলোতে রয়েছে। ফিউচার শুট, তার মানে এই অপশনটা আমি দেখতে পাচ্ছি, দুটো আমার অপশন মিলে গেছে। আর এই যেটা কি হবে, এটা কি হবে, এটা তোমার হচ্ছে রুট, ফিউচার রুট। আমি বললাম এখান থেকে কি হবে, রুট সৃষ্টি হবে, আর এখান থেকে কি হবে, এখানে খাদ্য জমা রয়েছে। এই প্রশ্নটাই পরীক্ষায় তোমাকে যদি ঘুরিয়ে দেয়, কি ঘুরিয়ে দেবে, এটাকে স্টোর ফুড না করে এটাকে বলে দেবে বীজপত্র, কি বলে দেবে, বীজপত্র, কটিলেডন্স বলে দেবে। স্টোর ফুড না বলে কটিলেডন্স বলে দেবে, ইংলিশে কটিলেডন্স আর বাংলা বীজপত্র। তখন কিন্তু তুমি আর পারবে না। তাই আমি কেন বলি যে 100% কনসেপ্ট দিয়ে শেখো, এই কারণে বলি যে প্রশ্ন যদি একটু ঘুরিয়ে দেয় এদিক থেকে ওদিক, তাহলে তুমি পারবে না। আমি তোমাদের সায়েন্স ডায়াগ্রাম পার্ট 1 করেছি, যেটা তোমাদের আই বাটন এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওটা দেখবে, তারপর এটা দেখবে, এরকম আরো 2-3টে সিরিজ, অর্থাৎ পুরো 99 শিফটে যত কঠিন শিফটের এরকম ডায়াগ্রাম রয়েছে সবগুলো কভার করব। তারপর তোমাদের এনসিইআরটি যত ডায়াগ্রাম রয়েছে যেগুলো পরীক্ষা এক্সপেক্টেড আসতে পারে, সেটা যদি 11-12 এর এনসিইআরটিরও আমার মনে হয় যে কোনো কিছু ইম্পর্টেন্ট, বা 6-7 এর এনসিইআরটিরও মনে হয়, সেটা আমি তোমাদের নিয়ে চলে আসবো, এবং সেখান থেকে ডাইরেক্ট প্রশ্ন কমন আসবে, আমি বলে দিচ্ছি, আই গ্যারান্টি। তাহলে বোঝা গেল, এটা হচ্ছে ফিউচার শুট, এটা হচ্ছে স্টোর ফুড, কে স্টোর ফুড করছে না এই বীজপত্রটা, আর একটা হচ্ছে ফিউচার রুট, যেটা হচ্ছে এই নিচের অংশ। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে, গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, কোনো ডাউট নেই। নেক্সট, এটা হলো। এইবার দেখে নাও যে কিভাবে গাছে পরিণত হচ্ছে, কিভাবে গাছে পরিণত হচ্ছে দেখে নাও। প্রথমে এইভাবে ছিল, তারপর এইভাবে জন্মালো, তারপর একটা এতে পরিণত হলো, তারপর আবার কি হলো, এখান থেকে একটা ইয়ে জন্মালো, এবং জন্মে সেটা কি হলো, গাছে পরিণত হলো। ক্লিয়ার, চলো নেক্সট। এইবার হচ্ছে আবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে বুঝবে, এই ধরনের প্রশ্ন কিন্তু বোঝাটা খুব জরুরি, এগুলো কিন্তু কঠিন না। আমার ক্লাস যারা করে তাদের কাছে এগুলো কিন্তু ইজি, শুধুমাত্র কি করতে হবে, একটু বুঝতে হবে। আমি কিন্তু বলি যে আর্টস এবং সায়েন্স উভয় ছাত্রদেরই বোঝাই, তোমরা জানলে অবাক হবে, ফিজিক্স অনার্স মাস্টার ডিগ্রি করেছে, তাও তারা আমার কাছে সায়েন্স ভালো করে পড়ছে, আমিও ফিজিক্স অনার্সেরই,
বলছি কথাটা, তাহলে বুঝতে পারছো যে কেন সায়েন্সটা কিন্তু আর্টস, অনেকে ভাবছে যে আর্টসে আমি পড়ছি আমার কাছে সায়েন্সটা কঠিন, তাহলে কি রেলে পারবো না? অবশ্যই পারবে। সায়েন্স আর্টস বলে ওপরের দিকে কম্পিটিটিভ এক্সামে কিচ্ছু হয় না, সবই 10 লেভেল বেস, আর 10 পর্যন্ত তোমরা প্রত্যেকে সায়েন্স পড়েছো, বলে কোনো কঠিন নয়। দেখো বোঝাচ্ছি কঠিন মনে হচ্ছে কিনা দেখো, যার কঠিন লাগবে শুধু একবার কমেন্ট করবে, পরের বার আরো ধামাকাদার হবে, আরো সহজ করে বোঝানোর চেষ্টা করবো, ক্লাস 1 2 এর মতো। দেখো কি বলছে, এই যে চিত্রটা দিয়েছে দেখে বুঝতে পারছো এটা একটা কি অবতল দর্পণ, তার মানে এই দিকটাতে আছে মানে কি, এই দিকটাতে আছে মানে কি, এটা একটা অবতল দর্পণ দেখেই বুঝতে পারছো। আচ্ছা, পি কিউ আর এস হলো দর্পণের ওপর অবস্থিত চারটি বিন্দু, তাহলে দর্পণের ওপর এই যে চারটি বিন্দু দেখতে পাচ্ছ, এই চারটি বিন্দুকে, এই চারটি বিন্দু হচ্ছে পি কিউ আর এস, চারটা বিন্দু যেটা দর্পণের ওপর অবস্থিত। দর্পণের কোনটায় অবস্থিত? দর্পণের যে পরিধি, এটা তো পরিধি, এটা বৃত্তের পরিধি মানে সেটা দর্পণে পরিণত হয়েছে, তোমরা জানো, সেটা অবস্থিত রয়েছে। এবার বোঝো, চারটি বিন্দু যদি R1 R2, এবার দেখো এটা হচ্ছে চারটা বিন্দু, এবার অবস্থিত চারটি বিন্দু, এইখানে কমা দেওয়া উচিত ছিল, যদি R1 R2 R3 R4 যথাক্রমে পি কিউ আর এস থেকে দর্পণের বক্রতা কেন্দ্র পর্যন্ত অঙ্কিত দূরত্ব হয়। আচ্ছা বোঝো, এটা কি দর্পণের বক্রতা কেন্দ্র সি আছে মানে, তাহলে এইটা একটা হচ্ছে মনে করো R1, এইটা মনে করো হচ্ছে R2, এইটা মনে করো হচ্ছে R3, এইটা মনে করো হচ্ছে R4। তার মানে কি পি কিউ আর এস থেকে সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র পর্যন্ত যে অঙ্কিত রেখাগুলো, সি থেকে পি পর্যন্ত R1, সি থেকে কিউ পর্যন্ত R2, সি থেকে আর পর্যন্ত R3, সি থেকে এস পর্যন্ত R4, এতগুলো বিন্দুকে কি করা হয়েছে, সি এর সাথে কানেক্টেড করা হয়েছে, অর্থাৎ এটা কি ডিস্টেন্স, এগুলো কি, এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা একটা ডিস্টেন্স, এইখান থেকে এই পর্যন্ত একটা ডিস্টেন্স, এখান থেকে এই পর্যন্ত একটা ডিস্টেন্স, এখান থেকে এই পর্যন্ত একটা ডিস্টেন্স, এখান থেকে এই পর্যন্ত একটা ডিস্টেন্স। ক্লিয়ার হয়েছে? এইবার তোমাকে প্রশ্ন করেছে যে R1 R2 R3 এবং R4 এর মধ্যে সম্পর্ক কি। ভালো করে বোঝো, এই জিনিসটা বোঝার জন্য আমাকে লেন্স দর্পণের যে ফান্ডাটা সেটা বুঝতে হবে। আচ্ছা প্রথমে আমাকে বলো যে দর্পণটা কি, না দর্পণ হচ্ছে একটা বৃত্তের অংশ, একটা বৃত্তের এখানটা কি ছিল, সেন্টার ছিল, সেখান থেকে আমি মাঝ বরাবর বৃত্তটাই কেটে নিয়েছি, আমার দর্পণের ক্লাস রয়েছে সেখানে আমি এগুলো বলেছি পই পই করে। সেখানটা কেটে নিলে কি হবে, আমি যদি এই পাশটা কেটে নিই তাহলে কি হবে, এই দিকটা পড়ে আছে, দেখো এই দিকটা পড়ে আছে, এটা তার কি কেন্দ্র। আচ্ছা এটা যখন বৃত্ত ছিল, এই যে বৃত্তটা যখন এটা ছিল তখন এটা কি ছিল, তার এই অংশটা কি ছিল, তার এই অংশগুলো কি ছিল, তার পরিধি। তাহলে এই পরিধিতেই তো আমার পি কিউ আর এস চারটা বিন্দু ছিল, পি কিউ আর এস চারটা বিন্দু, যেটা এখানে রয়েছে পি কিউ আর এস চারটা বিন্দু। বৃত্তের কেন্দ্র থেকে যদি আমি এই ডিস্টেন্স গুলো আঁকি তাহলে কি আঁকবো, এখান পর্যন্ত বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে রেখাটা আঁকা হয় তাকে কি বলা হয়, বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে রেখা আঁকা হয় তাকে ব্যাসার্ধ বলা হয়। আর এই ব্যাসার্ধ গুলো তো প্রত্যেকটা ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হবে, প্রত্যেকটা এগুলো কি বৃত্তের কেন্দ্র থেকে আমি আঁকছি। অ্যাকচুয়ালি এটা তো বৃত্ত, এটা যদি আমি পুরো ঘুরিয়ে দিই তাহলে বৃত্ত, একটা বৃত্তের যে কেন্দ্র ছিল সেটাই ওই দর্পণটা পার্টিকুলার দর্পণের কেন্দ্র হয়ে গেছে, তার মানে আলটিমেট তো একটা বৃত্তের কেন্দ্র। আর দর্পণের ওপর যে বিন্দুগুলো রয়েছে আলটিমেট যদি আমি ওটাকে বৃত্তের সঙ্গে ওটাকে যদি আমি তুলনা করি তাহলে ওই যে বিন্দুগুলো কোথায় রয়েছে, ওই বৃত্তটার পরিধির ওপর রয়েছে। তাহলে বৃত্তর পরিধি থেকে এই যে কেন্দ্র পর্যন্ত যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আমরা কি বলি, আমরা বলি আর, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ বলি। তাহলে আমি যতগুলোই আর আঁকি না কেন, আরো যদি আমি এদিকে আরো 4-5টা এঁকে দিই প্রত্যেকটা কি হবে, প্রত্যেকটা সমান হবে। কেন, কারণ বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যতগুলোই রেখা আঁকো না কেন সেগুলো ব্যাসার্ধ, দ্যাট ইজ তারা প্রত্যেকের সঙ্গে সমান, বৃত্তের ব্যাসার্ধ দুটো হতে পারে না। তাহলে অর্থাৎ R1 ইজ ইকুয়াল টু R2 ইজ ইকুয়াল টু R3 ইজ ইকুয়াল টু R4 আমরা লিখতে পারবো। বোঝা গেছে? আশা করি বিষয়টা প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার অপশনগুলো একটু দেখে নাও, অপশনগুলো দেখে নিলে আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। অপশনগুলো কি ছিল দেখো, ফার্স্ট অপশন কি ছিল দেখো, ফার্স্ট অপশন কি ছিল দেখো, ফার্স্ট অপশন ছিল অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। ফার্স্ট অপশন ছিল R1 ইকুয়াল টু R2, R3 ইকুয়াল টু R4 বা R2 নট ইকুয়াল টু R3। ভুল,
সেকেন্ড অপশনটাই হচ্ছে আমাদের রাইট, R1 ইকুয়াল টু R2 ইকুয়াল টু R3। অনেকে এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা করবে। তুমি দেখো বোধহয় মনে হবে যে এটা বোধহয় বড়, R1টা বোধহয় বড়, তার থেকে বোধহয় R2 ছোট, তার থেকে বোধহয় R3 ছোট, তার থেকে বোধহয় R4 ছোট। বুঝতে পারলে? এইভাবে কিন্তু তোমাদের ব্যাচেও সুন্দর করে প্রত্যেকটা প্রশ্নের ডিএনএ টেস্ট করি। এনসিইআরটির এমন কোনো লাইন নেই যে লাইনটা ওরা দিতে ভুল করতে পারে, আমি পড়াতে ভুল করি না, ওই লাইনটাও খুঁটে খুঁটে পড়িয়েছি। বাংলা বোর্ডের স্টুডেন্টদের এনসিইআরটি পড়ার অভিজ্ঞতা নেই, তারা সবসময় সুখেন্দু মাইতি বা দুয়ারি মজুমদার মাইতি বা সাঁতরা পাবলিকেশনের বই পড়ে পড়ে বড় হয়েছে, কিন্তু যখন এনসিইআরটি তাদের সামনে রাখা হয় তারা ভুলে যায় বা বুঝতে পারে না যে কোনটা ছাড়বে কোনটা পড়বে। দেখে মনে হয় যে উদাহরণ বা এরকম করে দিয়েছি, যে আলটিমেট বিষয়টা কি, তখন কিন্তু প্রবলেম হবে। তাই জন্য বলি যে পেইড ব্যাচে যদি জয়েন হতে চাও অবশ্যই কিন্তু ফোন করে জয়েন হতে পারো। চলো, বারবার প্রমোশন হয়ে যাচ্ছে, আজকে আর বেশি প্রমোশন করব না, এটাই লাস্ট প্রমোশন, নেক্সট চলবে। দেখো নেক্সট প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট স্ট্রাকচার অফ বেনজিন মলিকিউল। এটা তো সহজ প্রশ্ন, এটাও কিন্তু 2022 গ্রুপ ডিতে আসা প্রশ্ন। দেখো অনেকে কোনটা টিক করবে জানো তো, এইটা টিক করবে, ঠিক আছে। আচ্ছা বেনজিন, বেনজিন আমরা কি বলি বেনজিনের সংকেতটা? C6H6। তাহলে দেখে বুঝতে পারছো যখনই C6H6 হচ্ছে তার মানে ওখানে ডবল বন্ড রয়েছে, বেনজিন ইন ডবল বন্ড রয়েছে, তাহলে C6H6 হবে না, তাহলে তো কি হয়ে যাবে C6H12। এটাকে আমরা কি বলেছিলাম আগের দিন? C6H12 কে বলো সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন বলেছিলাম। কিন্তু বেনজিনের সংকেত কি? C6H6। অর্থাৎ ভালো করে বোঝো, যদি আমরা বেনজিনকে এরকম আঁকি, এখানে একটা সি দিই, এখানে একটা সি দেই, এখানে একটা সি দিই, এখানে একটা সি দিই, এখানে একটা, তাহলে কটা সি হলো টোটাল আমাদের? এখানে একটা সি দেবো, কটা সি হলো টোটাল আমাদের স্যার বলো? 6টা সি হলো। ক্লিয়ার? ভালো করে বোঝো, এখানে আমি দুটো কি দিলাম? এইচ দিলাম। এখানে কি দিলাম? একটা এইচ দিলাম। এখানে কি দিলাম? একটা এইচ দিলাম, সরি দুটো এইচ দেবো এখানটা। এখানে কি দিলাম? এখানে দিলাম দেখো একটা এইচ দিলাম। এখানে কি দিলাম? একটা এইচ দিলাম। এখানে কি দিলাম? 1 2 3 4 5 6 7 8, একটা এইচ দিলাম। তাহলে কি হবে? ওটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, হবে না। ওটা আমি কিসের এঁকে ফেলেছিলাম বলো তো? যদি আমি এইচ এইচ করে দিয়ে দিই তোমার হয়ে যাবে ওটা সাইক্লোহেক্সেন হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা সি এর জন্য দুটো করে। কেন? তুমি বলবে স্যার কেন হবে না এটা? কারণ যখনই সি সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত থাকবে তখনই এই ধরনের স্ট্রাকচার সম্ভব, কিন্তু এখানে তো সি সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত থাকবে না, এখানে ডবল বন্ড দ্বারা যুক্ত থাকবে। তাহলে কি হয়ে যাবে? প্রত্যেকটা সি এর জন্য কি হবে? একটা করে এইচ থাকবে। বুঝতে পারলে? এই জন্যই তো C6H6, প্রত্যেকটা সি এর জন্য একটা করে এইচ থাকবে। তুমি বলবে স্যার তাহলে কি করে হবে? দেখাচ্ছি কি করে হবে, বোঝো, বিষয়টা খুবই বোঝার আছে। অর্থাৎ এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, আর এখানে একটা এইচ, আর এখানে একটা এইচ। কি করে হচ্ছে স্যার? হচ্ছে এই কারণে, বোঝো বিষয়টা, যে এখানে একটা ডবল বন্ড রয়েছে, এখানে একটা ডবল বন্ড রয়েছে, আর এখানে একটা ডবল বন্ড রয়েছে। তাহলে দেখো যখন এইখানে 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 ডবল বন্ড রয়েছে একটা ছাড়া একটা, তখন দেখো যে প্রত্যেকটা সি এ চারটে করে মিলছে কিনা, 1 2 3 4, 1 2 3 4, চারটে বন্ড। কারণ সি এর তোমরা জানো যে চারটে বন্ড যদি মিলে যায় তাহলে সি এর চারটে বন্ড থাকবে, কারণ সি এর কার্বনের ক্যাটিনেশন ধর্ম আর সি এর যোজ্যতা হচ্ছে 4। অর্থাৎ এটা কোন বন্ধন? এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, অর্থাৎ যেটাকে আমরা বলি সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধন গঠন করছে এটা কিন্তু, ঠিক আছে, সমযোজী বন্ধন গঠন করছে বন্ড গুলো। তাহলে এই যে CH 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 আর এইগুলো কি রয়েছে? ডবল বন্ড। যদি ডবল বন্ড না দিতাম তাহলে কি হতো? দেখো তিনটে করে হতো, 1 2 3, 1 2 3, কিন্তু যেহেতু ডবল বন্ড রয়েছে দেখো প্রত্যেকটা সি এর চারটে করে বন্ড কমপ্লিট হয়ে গেছে। এই সিটাকে তুমি দেখো 1 2 3 4, এই সিটাকে দেখো 1 2 1 2 3 4। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা সি এ, তাহলে এটাই হচ্ছে তোমার কিসের গঠন? বেনজিনের গঠন। এবার তুমি এখানে কোনটাকে দেবে? এইটাকে দিয়ে দেবে। এটা তো দুটো রয়েছে, হবে না, এটা একটা রয়েছে, হবে না, এটা তো কিছুই নেই, এটা হবে না, তাহলে এইটা হয়ে যাবে তোমার সঠিক। ক্লিয়ার? দেখে নাও, এইভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বেনজিনের গঠন। এই যে দেখে নাও, এই যে দেখো
বুঝতে পেরেছো? এই যে এইচ ডবল বন্ড করে করে দিয়েছে, আর এইভাবে আমরা হেক্সাগন স্ট্রাকচার দেবো এবং রেজোনেন্স করলে আমরা পুরোটা গোল দিয়ে দেবো। এখানে যদি পুরোটা গোল দেওয়া থাকতো এটার বদলে, তাহলে সেটাকেই আমি অ্যান্সার করে নিতাম। বাট যদি শুধু এটা দেওয়া থাকে তাহলে শুধু এটা অ্যান্সার হবে। প্রিভিয়াস ইয়ার্সে আসা প্রশ্ন, তোমাদের অর্গানিকে কিন্তু এই ধরনের গঠনগুলো অর্গানিক কেমিস্ট্রি থেকে প্রচুর আসছে। ফলে প্রত্যেকটা জিনিস ক্যাটিনেশন ধর্ম, হোমোলোগাস সিরিজ, হেট্রোলোগাস সিরিজ, সেইগুলো কিন্তু বুঝতে হবে তোমাদের, কারণ হোমোলোগাস এবং হেট্রোলোগাস থেকে প্রচুর প্রশ্ন কিন্তু দিচ্ছে। ঠিক আছে, বি কেয়ারফুল। আচ্ছা, নেক্সট একটা প্রশ্ন দেখো এখানটা দিয়েছে, খুব ভালো প্রশ্ন এটা, এটাও কিন্তু তোমাদের 2022-এ এসেছে। এই ধরনের প্রশ্ন চেনা খুবই কঠিন। এটা একটা তোমার প্রশ্ন দিয়েছে ডায়াগ্রাম ভিত্তিক প্রশ্ন, এবং ব্লাড থেকে প্রশ্নটা স্পেশালি এসেছে। দেখে বুঝতে পারছো যে হোয়াইট ব্লাড সেল, কিন্তু হোয়াইট ব্লাড সেলের মধ্যেও যে এই ভাগগুলো রয়েছে এগুলো দেখে চিনতে পারবে না, তাই না? প্রথমে তো এটাকে দেখে বুঝতে পারছো যে এগুলো গ্রানুলোসাইট, আর গ্রানুলোসাইটের মধ্যে ইওসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল রয়েছে। কিন্তু দেখো, ভালো করে দেখো, এখানে এগুলোকেও কিন্তু ওলট পালট করে দিয়েছে। তাহলে আমরা এটাকে একটু ভালো করে জেনে নিই বিষয়টাকে। দেখো, হোয়াইট ব্লাড সেল, হোল ব্লাডকে আমরা তিনটে ভাগে ভাগ করব। আচ্ছা, ব্লাডের মধ্যে ধাত্র হিসেবে কি থাকে? ব্লাডের মধ্যে ধাত্র হিসেবে প্লাজমা। ধাত্র মানে কি? যেটা ধারণ করে রাখে, অর্থাৎ যেটা জলীয় অংশ, ধাত্র, প্লাজমা থাকে, বা রক্ত রস যেটাকে আমরা বলি। তার মধ্যে তিন প্রকারের সেল থাকে। কি কি? একটা হচ্ছে লিউকোসাইট বা হোয়াইট ব্লাড সেল, বা যেটা হোয়াইট কেন বলছি, এটা কালার, মানে কালার থাকছে না তাই। এরিথ্রোসাইট, যেটা হচ্ছে রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা বা আরবিসি। আর একটা হচ্ছে প্লেটলেটস, যেটা আমাদের রক্ত তঞ্চলে সাহায্য করে বা অণুচক্রিকা বলে থাকি। এবার আমাদের ফোকাস হচ্ছে লিউকোসাইটটাকে দেখা। লিউকোসাইটকে আমরা দুটো ভাগে ভাগ করব। কি কি? একটা হচ্ছে গ্র্যানিউলোসাইট, একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট। বলবে স্যার কেন ভাগ করছি? দেখো, এই যে ছবি যেগুলো দেখতে পাচ্ছ, এই ছবিতে কোনো গ্র্যানিউলস দেখতে পাচ্ছ? গ্র্যানিউলস মানে কি? যখন একটা কোষের মধ্যে এরকম ছোট 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 অসংখ্য গ্র্যানিউল, মানে কি? গ্র্যানিউল মানে ছোট 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 দানা, দানাদার অংশ। সেই দানাদার অংশ তো আমরা দেখতে পাচ্ছি না এই ছবিগুলোর মধ্যে। দানাদার অংশটা আমরা গ্র্যানিউলোসাইটস বা দানাদার যেটা বলছি সেখানে আমরা দেখতে পাচ্ছি। দেখো, এখানে গ্র্যানুলোসাইটস কি কি রয়েছে, দেখো এখানেও দানাদার রয়েছে, এখানেও দানাদার রয়েছে, এখানেও দানাদার রয়েছে। তার মানে এগুলো কি গেল? গ্র্যানুলোসাইটস। আর গ্র্যানুলোসাইটস এর মধ্যে কিন্তু দেখো কোনো দানাদার অংশ নেই, এগুলো কিন্তু দানাদার অংশ না, এগুলো নর্মাল অংশ। ঠিক আছে, এটাকে তুমি বাদই দাও, এটা তোমাদের মানে দেখার দরকার নেই। শুধু এই তিনটেকে দেখো। কোনো গ্র্যানিউলস দেখতে পাচ্ছ? গ্র্যানিউলস দেখতে পাচ্ছ না। গ্র্যানিউলোসাইটস এর মধ্যে কি কি রয়েছে দেখো, নিউট্রোফিল। নিউট্রোফিলের মধ্যে এই যে অংশটা, এটা কি? এটা হচ্ছে স্যার নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা দেখো এইভাবে তিনটে এরকম অংশে বিভক্ত, তিনটে অংশে বিভক্ত। ইওসিনোফিলের ক্ষেত্রে দেখো এইভাবে অংশ বিভক্ত, আর বেসোফিলের ক্ষেত্রে দেখো আরো এটা কার্ভ হয়ে এটা কিন্তু ডিম্বাকৃতি গঠন করছে। ঠিক আছে, ক্লিয়ার? এবার আগ্রানোসাইটের মধ্যে দুটো আছে, টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট। এক্ষেত্রে কিন্তু কোন রকম কোনো শুধুমাত্র গোল হয়ে আছে। লিম্ফোসাইট মানে যদি টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইটের মধ্যে ভাগও যদি না দেয়, এরকম শুধুমাত্র শুধু গোল হয়ে থাকবে। দেখো গোল হয়ে আছে। আর মনোসাইটস এর ক্ষেত্রে কি করে? মনোসাইটস কিন্তু এটা অ্যাগ্রানুলোসাইট। অনেকে মনোসাইটটাকে গ্রানুলোসাইটস এর মধ্যে ঢুকে দেয়। ডোন্ট বি ফুল, ফুল হবে না বা কনফিউজ হবে না। ঠিক আছে, তো এটা মনোসাইটস এর ক্ষেত্রে কি হবে? এরকম কুচকান হবে এবং ভেতরে এরকম নিউক্লিয়াস থাকবে। এদের ক্ষেত্রে নিউক্লিয়াসটা কিন্তু গোল গোল থাকবে। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? এইবার এখানটা দেখো, প্রশ্নটা দেখো ভালো করে। তাহলে প্রথমে কি দিয়েছে দেখো, প্রথমে দিয়েছে আমার নিউট্রোফিল। এটা কি হবে? প্রথমটা ইওসিনোফিল। আচ্ছা, ইওসিনোফিলের স্ট্রাকচারটা কিরকম দেখেছিলাম আমরা? ইওসিনোফিলের স্ট্রাকচার তো এরকম দেখেছিলাম, কিন্তু প্রথমটা তো এরকম নেই। বুঝতে পেরেছো? প্রথমটা তো এরকম নেই। প্রথমটা কিরকম আছে? প্রথমটা তো আমরা দেখতে পাচ্ছি নিউট্রোফিল হবে। তাহলে নিউট্রোফিল দুটো অপশনে রয়েছে। সেকেন্ডটা দেখো, সেকেন্ডটা হচ্ছে মনোসাইট, তো সেকেন্ডটা হবে না। সেকেন্ডটা তো মনোসাইট হতে পারে না, হয় বেসোফিল হবে নয়তো ইওসিনোফিল হবে। তার মানে এই অপশনটাকে আমি কেটে দিচ্ছি। আর এগুলো তো হবেই না। নিউট্রোফিল, হ্যাঁ এটাতেও নিউট্রোফিল ছিল, হ্যাঁ এই অপশনটাকেও আমি রাখতে পারি ধরার মধ্যে, নিউট্রোফিল। নেক্সট দেখো, নেক্সট এটা বেসোফিল নাকি ইওসিনোফিল? ভালো করে দেখো। বেসোফিলের ক্ষেত্রে কি ছিল? এইরকম ছিল। আর ইওসিনোফিলের ক্ষেত্রে কিন্তু এইরকম ছিল। দেখো এইরকম দুটো অংশে ভাগ ছিল। তাহলে এটা কি রয়েছে? দুটো অংশে ভাগ রয়েছে। তাহলে দুটো অংশে যদি ভাগ থাকে তাহলে আমি কি বলবো? ইওসিনোফিল বলবো। এই দেখো, এটা কি? ইওসিনোফিল। দেখো দুটো অংশে পুরো এরকম ভাগ রয়েছে। এটা কিন্তু দুটো অংশে ভাগ হবে না, এটা আরেকটু এরকম টাইপের হবে। দুটো অংশে পুরো ভাগ, আর সাইডটা কিন্তু দেখো এরকম। তাহলে দুটো অংশে পুরো ভাগ, তার মানে এটা কি হয়ে যাবে? ইওসিনোফিল হয়ে যাবে, ইওসিনোফিল হয়ে যাবে, নিউট্রোফিল হয়ে যাবে। আর প্রথম এটা নিউট্রোফিল, তারপরটা কি হবে দেখো? বেসোফিল। তিনটেই দেখো গ্রানুলোসাইট, তিনটে গ্রানুলোসাইট মানে গ্রানুলস রয়েছে। তারপরটা অবভিয়াসলি বেসোফিল হয়ে যাবে। এবং তারপরে দেখো শুধু গোল, এটা তোমার কি হয়ে যাবে? লিম্ফোসাইট। আর এইটা কি হয়ে যাবে? বাদ বাকি একটাই আছে, মনোসাইট।
তুমি তুমি যদি অনেকে বলবে স্যার এই দুটোর মধ্যে আমাদের কনফিউশন লাগছে, কোনো অসুবিধা হলে অপশন এলিমিনেট করার চেষ্টা করো। আচ্ছা, প্রথমটাতে তুমি নিউট্রোফিল এটুকু সম্ভাব্য হয়ে গেছো, তাহলে তুমি দুটো অপশনের মধ্যে কনফিউজ হচ্ছে, একটা হচ্ছে নিউট্রোফিল বেসোফিল হবে নাকি নিউট্রোফিল ইওসিনোফিল হবে। ক্লিয়ার? এইবার তুমি দেখো এদের এই অপশন গুলো দেখো, সেকেন্ড দুটো অপশন দেখো, এইটা কি কখনো তোমার ইওসিনোফিল হতে পারে? উত্তর হচ্ছে না, এটা তো অবভিয়াসলি লিম্ফোসাইট হবে, কারণ লিম্ফোসাইট বলেই তো গোল হচ্ছে, সেটা টি হোক কি বি হোক। তাহলে এই অপশনটাকে আমি পিছনটা দেখেও এলিমিনেট করতে পারবো, লিম্ফোসাইট অপশন গুলো দেখেও তুমি এলিমিনেট করতে পারবে। তাহলে অপশন এলিমিনেশন করো। অনেক সময় কি হয়, এই যে ইওসিনোফিল আর বেসোফিলের মধ্যে আমরা কি করতে পারি না, ইওসিনোফিল এবং বেসোফিলের মধ্যে আমরা পার্থক্য করতে পারি না। তো সেক্ষেত্রে তোমাদের অপশন হয়ে যাবে তোমার কাছে অস্ত্র, অর্থাৎ অপশন দেখে তোমায় কি করতে হবে, অপশন দেখে তোমাকে ওটা ঠিক করতে হবে। ক্লিয়ার হয়েছে পুরো বিষয়টা? এবার তোমাদের এনসিআরটি বইতে যে ধরনের ছবিগুলো আছে দেখে নাও, এটা হচ্ছে এনসিআরটি বইয়ের অ্যাজ ইট ইজ ছবি। আমি এই জন্য বলি র্যান্ডম ছবি আমি তুলি না। কেন তুলি না? কারণ এনসিআরটি থেকে তো অ্যাজ ইট ইজ আসবে তোমাদের, তো আমি র্যান্ডম ছবি তুলে কি করবো? এটা হচ্ছে এনসিআরটি যে অ্যাজ ইট ইজ তোমাদের এরকমই রয়েছে। ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট নেক্সট দেখো, এটা তো মানে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখো, ভালো করে বুঝবে। আমি এই ছবিটা দেওয়া ছিল তোমাদের রেলের গ্রুপ ডিতে, আমি ছবিটা আঁকছি। হ্যাঁ, এটা একটা ম্যাগনেটিক ফিল্ড এরকম করে দেওয়া রয়েছে, এটা ম্যাগনেটিক ফিল্ড, আর ওপরের দিকে কি দেওয়া রয়েছে? প্রোটন দেওয়া রয়েছে, প্রোটন, আর এটা দেওয়া রয়েছে ম্যাগনেটিক ফিল্ড। এবার বলছে এ প্রোটন প্রজেক্টেড ইনটু ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ একটা প্রোটন ওপরের দিকে যাচ্ছে, একটা ম্যাগনেটিক ফিল্ডের ওপরের দিকে যাচ্ছে, প্রজেক্টেড হচ্ছে মানে যাচ্ছে। তাহলে এই যে এখানটা, এই যে প্রোটনটা, এই প্রোটনটা ওপরের দিকে যাচ্ছে, তার মানে একটা কি ফোর্স এক্সপিরিয়েন্স করবে, অর্থাৎ একটা বল অনুভব করবে। তো সেই যে বল অনুভব করবে তার ডিরেকশনটা কোন দিকে হবে? ভালো করে বোঝো, একটা ম্যাগনেটিক ফিল্ড দেওয়া রয়েছে, তার ডিরেকশন দেওয়া রয়েছে, সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে একটা প্রোটন প্রজেক্ট হচ্ছে, প্রোটন যাচ্ছে। তো সেই প্রোটন যে বলটা এক্সপিরিয়েন্স করবে বা বলটা অনুভব করবে, সেই বলের ডিরেকশনটা কোন দিকে হবে? অপশনগুলো আমরা দেখবো এবার, অপশন এ, অপশন বি, অপশনগুলো আলোচনা করেই তোমাদের ডিসকাশন করছি। অপশন এ বলছে আউটসাইড দ্য প্লেন অফ পেপার, অর্থাৎ এই যে পেপারটা রয়েছে, এটা একটা পেপার, এই পেপারে রয়েছে, এটা আউটসাইডের দিকে, অর্থাৎ বাইরের দিকে, মানে এই দিকে, এই দিকে, এই দিক বরাবর বাইরের দিকে। মনে করো আমি বোঝাচ্ছি তোমাদের, ঠিক আছে, এটা এটা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ এটা, এইটার মনে করো এই দিক বরাবর কি হচ্ছে, উল্টো যেন না দেখা, এই দিক বরাবর কি হচ্ছে, এই দিক বরাবর তোমার ম্যাগনেটিক ফিল্ডটা রয়েছে, আর প্রোটনটা যাচ্ছে এই দিক বরাবর। ক্লিয়ার? প্রোটনটা যাচ্ছে এই দিক বরাবর, ভালো করে বোঝো, মানে 3D ভাবে বোঝো। ঠিক আছে? এই দিক বরাবর তোমার প্রোটন মানে কি যাচ্ছে, প্রোটনটা যাচ্ছে, আর এই দিক বরাবর কি হচ্ছে, এটা নাড়াচ্ছে লাল পেনটা, এই দিক বরাবর আমাদের হচ্ছে কি যে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। এইবার ফার্স্ট অপশনে বলছে যে আউটসাইড দ্য প্লেন অফ পেপার, অর্থাৎ এই যে পেপারটা রয়েছে, প্রোটনটা যে বলটা এক্সপিরিয়েন্স করছে, এটা তো প্রোটন, এটা যে বলটা এক্সপিরিয়েন্স করছে তার যে ডিরেকশন সেটা আউটসাইড হবে, অর্থাৎ এই দিক বরাবর হবে, আউটসাইড, এই দিক বরাবর হবে, এই দিক বরাবর হবে। হয়েছে? নেক্সট অপশন বলছে ইন দ্য ডিরেকশন অফ মোশন অফ প্রোটন, অর্থাৎ এইটা প্রোটনের মোশন, বলছে ফোর্সটা এই দিক বরাবর এক্সপিরিয়েন্স করবে, এই দিক বরাবর এক্সপিরিয়েন্স করবে। ক্লিয়ার? নেক্সট বলছে ইনটু দ্য প্লেন অফ পেপার, অর্থাৎ এইটা যদি প্রোটনের মুভমেন্ট হয় তাহলে এই দিক বরাবর, এই দিক বরাবর, অর্থাৎ এই দিক বরাবর, আমি এইটাকে মুভমেন্ট বলছি, মানে এইটাকে হচ্ছে ডিরেকশন বলছি। ঠিক আছে? মুখটা, প্লেনের মুখটা এই দিক বরাবর হবে, অর্থাৎ পেপারের দিক বরাবর হবে। ক্লিয়ার? এ যে বলটা অনুভব করবে তার অভিমুখটা পেপারের দিক বরাবর হবে। নেক্সট হচ্ছে এগেনস্ট দ্য ডিরেকশন অফ মোশন, অর্থাৎ এইটা যদি ডিরেকশন হয় তাহলে এগেনস্ট মানে এই দিকে, এই দিকে বলের অভিমুখটা হবে, বা এই দিক বরাবর বলের অভিমুখটা, সে প্রোটনটা যে বলটা অনুভব করবে সেটা এই দিক বরাবর হবে। এই চারটে অপশন তোমাদের কাছে রয়েছে। এবার একটা কথা বলো আমাকে, সিম্পল কথা, যে ম্যাগনেটিক ফিল্ড, বল এবং যে তোমাদের যে প্রোটন, প্রোটন মানে কি, প্রোটন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? এখানে প্রোটন দেখে অনেকে কনফিউজ হবে, প্রোটন মানে কি? প্রোটন মানেই ভাই কারেন্ট, প্রোটন ফ্লো হচ্ছে মানে কি কারেন্ট ফ্লো হচ্ছে, তার মানে আমরা এখানে ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল লাগাবো। কার রুল লাগাবো? ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল লাগাবো, বা ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম লাগাবো এখানটা। প্রোটনটা তো উপরের দিকে যাচ্ছে, ক্লিয়ার? ম্যাগনেটিক ফিল্ডটা তো রয়েছে ডান দিকে,
তাহলে আমরা যেভাবে হাত ঘোরাবো, যে ডিরেকশনে রয়েছে সেইভাবে তুমি হাতটাকে ঘোরাও। প্রথমে তুমি হাত ঘোরাও, এই হাতটা দেখো, এই হাতটা দেখবে। ফোর্স, ফোর্সের বাদ দাও, ফোর্সটা আমাদের খুঁজতে হবে। ম্যাগনেটিক ফিল্ড কোনটা দিয়ে বোঝাই আমরা? তর্জনী দিয়ে। তর্জনী কোনটা? এইটা। তাহলে এইটাকে তুমি ম্যাগনেটিক ফিল্ডের দিকে রাখো, পরস্পরের সমকোণে থাকবে। এইটা কোন দিকে? হাতটা আমার ঘুরেছে তো ঠিকঠাক, উল্টো যেন না দেখায়। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এই আঙুলটা, এই আঙুলটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? ভালো করে বোঝো, এই আঙুলটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এই যে এই পেনটা ধরে রেখেছি, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এই আঙুলটা। এবার যখন তর্জনীটা আমার ম্যাগনেটিক ফিল্ডের দিকে রয়েছে, কারেন্টটা কোন দিকে যাবে? কারেন্টটা এই দিকে যাবে। দেখো ঠিক আমার ডায়াগ্রামটার সঙ্গে মিলছে কিনা, আমার ডায়াগ্রামটার সঙ্গে মিলছে কিনা দেখো। ম্যাগনেটিক ফিল্ড, এই যে এটা ম্যাগনেটিক ফিল্ড, এই দিকে ডান দিকে রাইট হ্যান্ডের দিকে, এটা কি ঠিক আছে? এইরকম থাকবে, এটাকে এই দিকে বাঁকিয়ে দেবেন, এইরকম থাকবে পরস্পরের সমকোণে, সমকোণ সমকোণ, ঠিক আছে, 90 ডিগ্রিতে। তাহলে এইটা আমার দেখো, এইটা হাতটা দেখতে পাচ্ছ, এইটা দেখো কোন দিকে করছে? ম্যাগনেটিক ফিল্ড। এইদিকে আমার কি রয়েছে? ম্যাগনেটিক ফিল্ডের দিকে তর্জনী রয়েছে, তর্জনী রয়েছে। ওপরের দিকে কি রয়েছে? ওপরের দিকে প্রোটনটা মানে কারেন্টটা, কারেন্টটা কোন দিকে যাবে? দেখো কারেন্টটা কোন দিকে যাচ্ছিল? কারেন্টটা হচ্ছে মধ্যমার দিকে, তার মানে এখানে কি হয়ে যাবে? এখানে মধ্যমা থাকছে প্রোটনের দিকটাতে। তাহলে আমার যে বৃদ্ধাঙ্গুলি কোন দিকে নির্দেশ করছে? দেখো ভালো করে খেয়াল করো, বৃদ্ধাঙ্গুলি ওই যে কাগজটা রয়েছে ওর ভেতরের দিকে নির্দেশ করছে। দেখো হাতের সাইজটা দেখে নাও, এই ভেতরের দিকটা নির্দেশ করছে। তার মানে আমি যে তোমাকে দেখিয়েছিলাম যে আমার যদি এই দিকে ম্যাগনেটিক ফিল্ড হয়, এই দিকে যদি প্রোটন যায়, তাহলে আমার বৃদ্ধাঙ্গুষ্ঠিটা কোন দিকে থাকবে? এই দিকে থাকবে, অর্থাৎ ভেতরের দিকে, বাইরের দিকে না কিন্তু ভেতরের দিকে থাকবে। এটাকেই ধরে নাও, এইভাবেই ধরে নাও, ভেতরের দিকে থাকবে। তার মানে কি হয়ে যাবে? দেখালাম হাত দিয়ে। আশা করি বুঝতে পেরেছো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এরকম ক্লাস, আই রিপিট, এরকম ক্লাস আর পাবে না। এরকম হাত দিয়ে ঘুরিয়ে দেখাবে ভাই, এরকম হাত ঘোরাতে গেলে একটা এক্সপিরিয়েন্স থাকা দরকার, ঠিক আছে? চলো নেক্সট। তো এটা কি হয়ে যাবে? ইনটু দা প্লেন অফ পেপার হয়ে যাবে। খুব বিখ্যাত একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলো আমরা ইউপিএসসি লেভেলের প্রশ্ন দেখতে পাই এবং এনডিএ লেভেলের প্রশ্ন দেখতে পাই, ঠিক আছে? তো এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আমি লেফট হ্যান্ড রুলে যত প্রশ্ন হয় সেটা একটা স্পেশাল সেশন তোমাদের সামনে করব, তার জন্য অবশ্যই ক্লাসটাকে লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে। নেক্সট, নেক্সট প্রশ্ন দেখো, আজকে লাস্ট প্রশ্ন এটা, দেখে নাও ভালো। এটা তো সহজ প্রশ্ন, কি বলছে দেখে নাও। একটা এক্স এক্স, এটা কি? একটা গ্যামেট। এটা কি? এক্স ওয়াই রয়েছে মানে কি? মেল গ্যামেট। আর এরকম প্লাস রয়েছে মানে ফিমেল গ্যামেট, এক্স এক্স। তো এটা কি করছে? ক্রস হচ্ছে। তোমরা জানো যে গ্যামেটে, যেটা গ্যামেট হয়, গ্যামেটে কিন্তু হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। ক্রস হওয়ার পর কি হলো না, যখন ফিমেল গঠন হবে, ফিমেল গঠনের ক্ষেত্রে কি হবে? এক্স এক্স আসবে, অর্থাৎ এখান থেকে এক্স আসবে, এখান থেকে এক্স আসবে। আর মেল গঠনের ক্ষেত্রে কি হবে? এক্স ওয়াই কে আসতে হবে, এক্স ওয়াই। তার মানে এটা মেল গঠিত হলো, এটা ফিমেল গঠিত হলো। এটাকে তোমাদের ডায়াগ্রামে অলরেডি দিয়ে রেখেছে। এবার তোমাদের অপশন গুলো কি বলছে সেই অনুযায়ী অপশন গুলো বাংলায় বলে দিচ্ছি আমি, ঠিক আছে? বলছে অল চিলড্রেন ইনহেরিয়েট এক্স ক্রোমোজোম ফ্রম দেয়ার মাদার। বলছে প্রত্যেকটা শিশু অবশ্যই অবশ্যই এক্স ক্রোমোজোমটা তার মায়ের থেকে পাবে। এটা তো অবশ্যই সত্যি। দেখো মেল হোক কি ফিমেল হোক, মেল হোক কি ফিমেল হোক, এক্স ক্রোমোজোমটা সে অবভিয়াসলি প্রতি ক্ষেত্রে মায়ের দেহ থেকেই পাচ্ছে, কারণ মায়ের দেহে এক্স ছাড়া কিছু নেই তো। আর মায়ের দেহে এক্স ছাড়া কিছু তো নেই, তাহলে অবভিয়াসলি। আচ্ছা এখানে কোনটা ইনকারেক্ট বলেছে? হ্যাঁ, কোন অপশনটা ইনকারেক্ট বলেছে, ঠিক আছে? কোন অপশনটা ইনকারেক্ট, অর্থাৎ নিচের মধ্যে কোন স্টেটমেন্টটা ইনকারেক্ট, এই ছবিটা রিলেটেড, ক্লিয়ার? আচ্ছা তার মানে মায়ের দেহে তো এক্স ছাড়া কিছু নেই, তার মানে এটা অবভিয়াসলি ঠিক আছে। দ্য চান্সেস অফ চাইল্ড বিং মেল অ্যান্ড ফিমেল 50%, অবভিয়াসলি 50% মেল হতে পারে, 50% ফিমেল হতে পারে, 50-50 চান্স। কারণ এটা তো আসা, এটা আসার চান্স কি 50-50। কারণ 50-50 কেন? সেই প্রবাবিলিটি চলে যাচ্ছি। যখন দুটো জিনিস থাকবে, হয় এটা আসবে না হয় এটা আসবে। তাহলে এটাকে যদি আমি 2 ধরে নিই, টোটালটা দুটো, হয় এটা আসবে 50%, নতুবা এটা আসবে 50%, টোটাল 100% এর মধ্যে। এই জন্য বলেছে যে চান্স অফ মেল অর ফিমেল ইজ 50%। এটা যদি তিনটে জিনিস থাকতো সেই মুদ্রার অঙ্কের মতো, তখন আমি কি বলতাম? 33% বলতাম। তখন 1/3 চান্স হয়ে যেত, অর্থাৎ 3 বারের মধ্যে যে কোনো একবার আসতে পারে, ঠিক আছে? কিন্তু এখানে 2 বারের মধ্যে একবার, তার মানে 50% চান্স, তার মানে এটাও ঠিক হয়ে গেছে। দ্য মেল ডিসাইডস দ্য সেক্স অফ দ্য অফস্প্রিং। অবভিয়াসলি মেল ডিসাইড করবে তোমার হচ্ছে সেক্স অফ দ্য অফস্প্রিং। কেন? দেখো, কারণ মেলের দেহে তো দুটো ডিফারেন্ট। মেলের দেহ থেকে এক্স এলে ওটা ফিমেল হয়ে যাবে, মেলের দেহ থেকে ওয়াই এলে ওটা মেল হয়ে যাবে। কারণ
ফিমেলের দেহ থেকে তো বরাবরই এক্স আসছে, সেটা মেল হোক কি ফিমেল হোক বরাবরই তো এক্স ক্রোমোজোমটা আসছে। কিন্তু মেলের দেহ থেকে অর্থাৎ বাবার দেহ থেকে, মেলের দেহ থেকে গুলিয়ে যাবে তোমাদের বাবা আর মা, বাবার দেহ থেকে যখনই ওয়াই আসবে তখন কি উৎপন্ন হবে, পুত্র সন্তান বা সন্তান। আর এটা বাবার দেহ থেকে যখন যখন এক্স আসবে তখন কি হবে, সন্ততি বা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। ঠিক আছে, তার মানে বাবাই এখানে অ্যাকচুয়ালি ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা ডিসাইড করছে, অর্থাৎ সেক্স অফ অফস্প্রিং, অফস্প্রিং মানে বাচ্চা বা যেটা যেটা জন্মাচ্ছে, ঠিক আছে, অপত্য জীব, তার সেক্সটাকে ডিনোট করছে। তার মানে এটাও ঠিক। নেক্সট দেখো, নেক্সট এরই বিপরীত কথাটা দেওয়া হয়েছে, ফিমেল ডিসাইড দ্য সেক্স অফ দ্য অফস্প্রিং। তার মানে এটা ভুল হবে আর এটাই হয়ে যাবে সঠিক উত্তর। ফিমেল কে ডিসাইড করছে এটা, উত্তর হচ্ছে না, ফিমেলে তো দু প্রকার একই ক্রোমোজোম রয়েছে, এক্স এক্স। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের লাস্ট প্রশ্ন। আজকের যে প্রশ্নগুলো তোমরা দেখলে, বিশেষ করে এই প্রশ্নটা, ঠিক আছে, এই যে প্রশ্নটা আলোচনা করলাম, দিস ইজ অলসো ভেরি মাচ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও আলোচনা করে দিলাম। এরপর তোমাদের এই প্রশ্নটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, এরপর যখন তোমাদের আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবো তখন ভেরি মাচ ইম্পর্টেন্ট আসবে। ঠিক আছে, এবার তোমরা আমার সায়েন্স ক্লাসগুলো দেখছো, আমার জিকে ক্লাসও ইম্পর্টেন্ট, মানে জিকে ক্লাস আমি খুব ভালো করে করাই। আর কৌস্তব স্যার তোমাদের অলরেডি ম্যাথ ক্লাস করাচ্ছে খুব ভালোভাবে। তো তোমরা যদি আমার এক্সক্লুসিভ কম্বাইন্ড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, অলরেডি অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে, প্রচুর ছেলে মেয়ে অ্যাডমিশন নিচ্ছে। অনেকে আমাকে প্রশ্ন করে যে স্যার আপনার ব্যাচে জয়েন হওয়ার পর আপনি সিলেবাস শেষ করাবেন তো? উত্তর হচ্ছে যে ভাই অলরেডি আমি প্রচুর ব্যাচকে শেষ করিয়ে দিয়েছি। মনে রাখবে, সোমনাথ স্যার ডেডিকেটেডলি করায়। কি করে বুঝবে? এটাই বুঝবে যে স্যার কঠিন কঠিন জিনিসগুলো সহজের মতো করে অনলাইনে রিপ্রেজেন্ট করতে পারে, সঠিক রাস্তা দেখাতে পারে, সে স্যার সিলেবাস শেষ অবশ্যই করে। সহজ প্রশ্নের ঝুলি নিয়ে রিডিং পড়ে যাচ্ছি, এই 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 করে রিডিং পড়ে যাব, দিস ইজ নট আ ক্লাস, দিস ইজ আ জোক। ঠিক আছে, বর্তমান দিনে কম্পিটিটিভ ক্লাস, কম্পিটিটিভ ব্যাচ, কম্পিটিটিভ এক্সামিনেশন নট আ জোক, দিস ইজ আ সিরিয়াস ম্যাটার। লক্ষ লক্ষ ছাত্র ফর্ম ভরছে, তার মধ্যে থেকে তোমার 2%, 0.2, 0.1111 সামথিং পার্সেন্ট তোমার সিলেকশন হওয়ার সুযোগ। তো সেক্ষেত্রে তোমাকে অবভিয়াসলি একটা গন্ডির মধ্যে বেঁধে ফেলতে হবে। বেশি দিন নয়, মাত্র 3 থেকে 4 মাস বা 6 মাস নিজেকে একটা গন্ডির মধ্যে বেঁধে নাও, অন্ধকার ঘরের মধ্যে ঢুকে যাও। আমি যেটা বলছি সেটা এক্সক্লুসিভলি করো, সেইভাবে করো। আমার কাছে যারা থাকে তাদেরকে আমি এরকম ভাবেই গাইড করি, সেটাই করে যাও। আধুনিক নোট পাবে, রুটিন ওয়াইজ ক্লাস পাবে, নিয়মিত গাইড পাবে। আমাকে এই দেখো, আমাকে হোয়াটসঅ্যাপে কতজন কত কিছু মেসেজ করে, নানা রকম মেসেজ করে, স্যার এই জায়গাটা প্রবলেম, স্যার এই জায়গাটা বলুন, এই জায়গাটা সমস্যা। হ্যাঁ, তো এই ধরনের যে প্রশ্ন আমি দেখবে লাইভ সেশন যখন করাই ওখানে কমেন্ট বক্স করে। এমন কি যারা রেলওয়েতে চাকরি করছে, টেকনিশিয়ানে চাকরি করছে, আমার ব্যাচে জয়েন হয়েছে কেন? এনটিপিসি চাকরি করবে বলে, লেভেল আপ করবে বলে। গ্রুপ ডি তে চাকরি করছে, আমার ব্যাচে পড়ছে। এমনকি এনটিপিসি চাকরি করছে লেভেল 2 তে, সেও ভর্তি হয়েছে লেভেল 6 পাওয়ার জন্য, আগের বছর পেতে পারেনি। বুঝতে পেরেছো? তো এই জন্য বলি যে প্রশ্নর লেভেল সহজ আসুক কি কঠিন আসুক সেটা তোমার অ্যাসপিরেন্ট হিসেবে দেখার কথা না। তোমার দেখা, তোমার কাছে যে সিলেবাসটা রয়েছে, যে সিলেবাস ধরে রেলওয়ে আগের বছর প্রশ্ন করেছে সেগুলোকে রিভিশন করা, পরের বছর যে প্রশ্ন আসতে পারে সেখান থেকেই আসবে এবং সেই চ্যাপ্টার গুলো থেকেই আসবে। তো সেভাবে আমি তোমাদের রেডি করাবো। যারা ভর্তি হওয়ার ফোন করে নেবে, আদারওয়াইজ যারা মনে করছো আমার স্যার রেডি হয়ে গেছে, ব্যাচ নেওয়ার কোনো দরকার নেই, আমি অন্য জায়গাতে পড়ছি, পড়ে যাও। কেউ ভালো খারাপ পড়াচ্ছে না, সবাই কম বেশি ভালো পড়াচ্ছে, আমি কারণ নিন্দা মন্দ করছি না, আমি জাস্ট ফ্যাক্টটা বলছি। এবার তোমরা বুদ্ধিমান, তোমরা প্রত্যেকেও বাচ্চা নাও, সবাই এখানে অ্যাডাল্ট, তোমরা বেশি ভালো করে বুঝতে পারবে অনেক। যারা জয়েন করতে চাও অবশ্যই এই নাম্বারে ফোন করে তাড়াতাড়ি জয়েন হয়ে যাবে। কারণ আমার যদিও এটা জুনিয়র ব্যাচ, যদি তার আগে ব্যাচ ফুল হয়ে যায় আমি কিন্তু ব্যাচটা শাটডাউন করব, তারপর একদম যখন ভ্যাকেন্সি বেরোবে তখন ব্যাচ নিয়ে আসবো। ফলে ওই ভ্যাকেন্সি বেরোনোর সময় তারাই জয়েন হয় যারা একটা ফাটকা খেলা পছন্দ করে। আর তুমি যদি সিরিয়াস অ্যাসপিরেন্ট হও তাহলে অবশ্যই ব্যাচে জয়েন করবে। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুদের সঙ্গে আমাদের ভিক্টরি এডুকেশনটাকে, ছোট্ট পরিবারকে ছড়িয়ে দেবে এবং এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করতে থাকবে। থ্যাংক ইউ।